ভোট যদি দেরিতে হয় তাহলে বাড়তে পারে সংঘাত, সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে শঙ্কার তৈরি হয়েছে এবং সেটি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। আর ইসি বলছে যে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনকে ঘিরে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সেই সাথে আরও কিছু রাজনৈতিক বক্তব্য নিয়ে আমরা আমাদের আজকের আড়াইসেলসের গণতন্ত্র অনুষ্ঠানটি সাজিয়েছি এবং সবকিছু মাথায় রেখে আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি সংঘাতময় রাজনীতি। এই রাজনীতি কোথায় যাচ্ছে, গণভোট নিয়ে কি সিদ্ধান্ত, জুলাই সনদের বাস্তবায়নে কি হবে এবং সামনে নির্বাচন হবে কি হবে না, এই যে একটি শঙ্কা, যদিও ইসি এবং প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে কোনো মূল্যেই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত অতিথি রয়েছেন। আমি পরিচয় করে দিতে চাই। আমার ঠিক ডান দিকে রয়েছেন অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথির। উনি সভাপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের এবং একজন রাজনীতি বিশ্লেষক। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সিপিবি এর সাবেক সাধারণ সম্পাদক। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং যেমনটি আমরা আজকে যে প্রধান শিরোনামগুলো বলছিলাম সেখানে জায়গা করেছে অন্যতম একটি বক্তব্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সংঘাত আর সহিংসতা, এই যে জনমনে একটি আশঙ্কা তৈরি হয়েছে এবং সেই সাথে কোনো মতেই যে এই ধর্মভিত্তিক যে রাজনৈতিক যে একটি বিভক্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এই শক্তিটিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। এবং তাহলে বিএনপির পক্ষ থেকে যে ৩১ দফা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, এগুলো আসলে বিভিন্ন খাতে বিভিন্নভাবে ব্যবহার করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আমি রুহিন প্রিন্স আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি, এই ব্যাপারগুলো কি সংঘাতের সৃষ্টি করছে? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের বিশিষ্ট আলোচক শিক্ষক ওনাকে শুভেচ্ছা জানাই এবং যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। না, আসলে প্রথমে একটু ভিত্তিটা একটু করতে চাই। ধরুন আমরা চাই কি বললে তো অনেক কথা, আমি অত দূরে গেলাম না। ঠিক এই মুহূর্তে যদি বলেন, আমি রাজনৈতিক অঙ্গনের কথা বলছি, আমরা সবার একটা গণতান্ত্রিক পরিবেশ করতে চাই এবং একটা নির্বাচিত সরকার দেখতে চাই। নিঃসন্দেহে সেই সরকারের কাছ থেকে আমরা যার যার মতো আশা করব, আমি সে আলোচনায়ও নাইবে গেলাম। তো এখন এবং এটা কিন্তু হঠাৎ করে চাওয়া না, একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, তার মাধ্যমে এটা আমরা চাই যে তার একটা নির্দলীয় অবস্থান থেকে এটা করবে এবং আমরা এই আন্দোলনে অংশগ্রহণকারী শক্তিসমূহ একটা ভালো নির্বাচনে আমাদেরও সহায়তার কাজ করব। এর বাইরে নিঃসন্দেহে সংস্কার, হত্যাকাণ্ডের বিচার, আপনি আহতদের কী বলবো পুনর্বাসন, ওগুলো তো রয়েছে। সুতরাং ওই আলোচনাগুলোতে আমি অত দূরে নাই বা ঢুকলাম। তাহলে যদি বলেন আমাদের কারোর কাছে তো সংঘাত, এটা আমরা আশা করি না বা এই সময় এটা একেবারেই কাম্য না, বরঞ্চ একটা সংঘাত মুখর পরিবেশ থেকে রক্ত দেওয়ার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথে যাত্রা করেছি, সেইটাকে ভালো করা দরকার। কত ভালো করতে পারি এখন আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন ঘনিয়ে আসলে এই যে আমাদের ধরেন একটা আশার কথা বললাম, কিন্তু একটা ভালো পরিবেশও যদি আমাদের মধ্যে থাকে তাহলে বাংলাদেশের বাস্তবতায় সংঘাতময় পরিবেশ তো একটু থাকেই। তা সেটাকে কত আমরা মিনিমাইজ করে ভালো জায়গায় যেতে পারি। কিন্তু এইবারের সংকটটা হচ্ছে আমরা নির্বাচনের মধ্যেই ঠিকমতো ঢুকতেই পারছি না, তার আগেই নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। কেন মনে হচ্ছে মানে সবার আশা কি অতিরিক্ত হয়ে যাচ্ছে? আচ্ছা, এবং আমি আসি সেই কথায়। এবং এইটার একটা দাঁড়াচ্ছে যে আমরা যত রাজনীতিবিদরা এবং প্রশাসন অন্যদের পক্ষ থেকে নির্বাচন কথা বলছি, মানুষ এটা বিশ্বাসই করছে না। এইটা হয়ে গেছে একটা বড় সংকট। এখন এই যে কেন বললেন, আমি সহজে যেটা বুঝি সেইটা হচ্ছে যে আমাদের সরকারের যে ভূমিকা, আমি সেটা একটু ছোট ব্যাখ্যা দিই, যে এখনো পর্যন্ত সেই ভূমিকার কারণে মানুষ নিশ্চিত হতে পারছে না। সরকার কিন্তু কঠোরভাবে বলছে পৃথিবীর এমন কোনো শক্তি নাই এটাকে ফেব্রুয়ারিতে নির্বাচন বাধা দিতে পারবে। নির্বাচন কমিশন সুনির্দিষ্ট বলেই দিয়েছে যে ডিসেম্বরে ঘোষিত হবে এবং সরকারও আমি দেখলাম প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যে সভা হয়েছে গত 2-3 দিন আগে, 15ই নভেম্বরের মধ্যে তিনি প্রস্তুতির কথা বলেছেন। তাহলে এই জায়গাটাকে আমার বক্তব্য হচ্ছে যে জনগণকে আশ্বস্ত করার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। যার জন্য আমি একটা কথা কয়েকদিন ধরে বলছি, সেটা হচ্ছে আমরা প্রতিদিন একটা কাউন্টডাউন দেখতে চাই। কাউন্টডাউন হয়
যেমন উনি বলেছেন 15ই নভেম্বরের মধ্যে প্রস্তুতি দেখতেছে, উনি জানাক, সরকার একটা বিলবোর্ডে বলে দিক আজকে এইটুকু অগ্রগতি, এইটুকু অগ্রগতি। নির্বাচন কমিশন বলুক ডিসেম্বরের প্রথম সপ্তাহে সম্ভাব্য একটা তারিখ বলে দিক, অমুক দিন ঘোষণা দেবে, কাউন্টডাউন করুক, তাহলে মানুষ একটা আশ্বস্ত হবে। আর হয়নি কেন, হয়নি কেন, হ্যাঁ ডেট হয়নি হচ্ছে অ্যাকচুয়ালি যে এর আগে আমরা আলোচনাকে এত ছড়িয়ে ফেলেছিলাম, এইটা গোটাইতে যেও শেষে নতুন সংকট তৈরি হয়েছে। সেটা হচ্ছে ঐক্যমত্য কমিশন। এবং ঐক্য বলতে কি বুঝি, এইটাও তারা যেটা আলোচনা হয়েছিল যে সবাই মিলে যা 100% ঐক্যমত্য হবে সেটিকে ঐক্যমত্য ধরবো, আর বাকি যেটা হবে না আমরা চেষ্টা করব, হয়নি যার যার মতো করবে। কিন্তু তারা আমার ভাষায় বা আমার যা বুঝ হয়েছে ওইখানে থেকে নতুন করে কোনো বিশেষ ব্যক্তি গোষ্ঠী তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জোর জুলুম করে একটা গিলাইতে চাইছে, যার জন্য দেখবেন যতটুকু এগিয়েছিল সেইটা এখন নানা ধরনের প্রশ্নবিদ্ধ জায়গায় চলে আসছে। কিন্তু আমি এখনও প্রত্যাশা করব সরকারের কাছ থেকে, কারণ এখন কিন্তু বল তার কোর্টে, সুতরাং তাদের কাছ থেকে এমন যৌক্তিক আচরণ করা হবে যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। আর ঐক্যমত্য কমিশনে আমরা যে আলোচনা করলাম এই কথাটা আমি একাধিকবার বলেছি, আজকে এটা পুনরাবৃত্তি করতে চাই যে দেখেন সবচেয়ে কাগজে কি লিখলাম তার থেকে বড় কথা হচ্ছে মানুষের অন্তরে আমি কি দিলাম, এবং আমি যদি সেইটাকে পালন না করি মানুষই কিন্তু তার শিক্ষা দিতে পারবে। সুতরাং এই যে আমরা বিভিন্ন আলোচনায় বা রাজনীতি অঙ্গনে এসে আমাদের কি কি অঙ্গীকার মানুষের সামনে আমরা করেছি, অতীত আমাদেরকেও মানুষ জানে, ভালো মন্দ মিলাই জানে, আগামীতে যদি আমরা এটার বরখেলাপ করি তাহলে মানুষই যোগ্যভাবেই তার পুরস্কৃত করবে না, শাস্তি দেবে, এটা জনগণের উপরে ছেড়ে দেওয়া দরকার। সেইটাকে মানুষকে আস্থায় রেখে সেই বিবেচনা করে জনগণের আস্থা ভোটেই নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দিকে যাওয়ার জন্য একটা ভালো নির্বাচন করাটাই এই মুহূর্তে যদি প্রধান কাজ আমরা নিতে পারি তাহলে দেখবেন বহু বিতর্কের অবসান ঘটিয়েই আমরা ওই পথে যাত্রা করতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই সেইটাকে করার সময় ইমিডিয়েট কতগুলো জরুরি কাজ থাকবে সেই কাজগুলো করার দিকে যাই, তাতে আমি অসুবিধা দেখি না। কিন্তু এর ব্যত্যয় ঘটায় সরকারের করণীয় এবং রাজনৈতিক দলগুলোর করণীয় প্রসঙ্গে আসবো, কিন্তু এই প্রসঙ্গে জনাব তৌফিক ইসলাম আপনার কাছে আমি জানতে যাচ্ছি, একই প্রশ্ন আপনার কাছে রাখছি যে সংঘাতের এই যে রাজনীতি এর কত দূর গড়াবে আর কত, কারণ হচ্ছে নির্বাচন তো সামনে। আজকেও কিন্তু প্রধান উপদেষ্টার যে বৈঠকটি উনি 3 বাহিনীকে নির্বাচনকে ঘিরে যে নিরাপত্তা সেই প্রস্তুতিটি নেওয়ার নির্দেশনা দিয়েছেন। নির্বাচনের পথেই তো সবাই হাঁটছে, তাহলে সংঘাত যেমন আজকে বিভিন্ন জায়গায় কিন্তু দুই পক্ষের সমাবেশকে ঘিরে সংঘর্ষ হচ্ছে, কেন আমরা সংঘর্ষের দিকে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সম্মানিত সহ আলোচক বিজ্ঞ রাজনীতিবিদ প্রিন্স ভাইকেও। আসলে যে কথাগুলো বলা হয়েছে সেদিকে আমি যাচ্ছি না। প্রথমত হচ্ছে নির্বাচন যখন আসে কিছুটা রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে কিছুটা সংঘাত থাকে, বাট এমন সংঘাত কারো কাম্য না যে কারোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। বিশেষত ছোট দলগুলো সবসময় একটা প্রত্যাশা থাকবে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য, কিন্তু সেটা যদি লোকালি কারো মাসল কার কতটা পাওয়ার সেই প্রতিযোগিতায় নেমে যায়, স্বাভাবিকভাবেই নির্বাচন কাজে কিন্তু কিছুটা বিঘ্ন আসে। আপনি দেখেন যেটা প্রধান উপদেষ্টা বারবার একটা কথা বলেছেন, প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমরা যদি ধরি এ পর্যন্ত সিন্স ইন্ডিপেন্ডেন্স, আমি আমার জাজমেন্ট থেকে বলি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, আমার কাছে মনে হয় যে এ যাবৎকালে সবচাইতে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হয়েছে। অনেক বেশ কয়েকটা হয়েছে, তার মধ্যে আমাকে যদি বলেন আমি ব্যক্তিগতভাবে বলবো যে 91-এ 90-এর গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচনটা হয়েছে 91 সালে, এটা ছিল সবচাইতে সুষ্ঠু নির্বাচন। এটা আমি আমার অ্যানালাইসিস থেকে বলছি, অনেকে হয়তো আমি জানি না কেমন ভাবে নেবে। সেই নির্বাচন থেকে কিন্তু আরো ভালো হতে হবে, যেটা প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন। আমার দৃষ্টিতে আমি বলবো যে তার চেয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার উনি যেটা বলছেন যে ইতিহাসে সবচাইতে সুষ্ঠু নির্বাচনের কথা, এবং সেদিকেই যদি যে থাকে, যে যাওয়ার প্রবণতা থাকে এবং সেই রকম নির্বাচন করার যদি ইচ্ছা থাকে, যেটা ইতিমধ্যেই প্রিন্স ভাই বলেছেন, আজকে থেকে কিন্তু একটা কাউন্টডাউন হওয়া উচিত অগ্রগতি নিয়ে। হ্যাঁ, আজকে নভেম্বরের 1 তারিখ, কি কি অগ্রগতি হয়েছে, 2 নভেম্বর কি কি অগ্রগতি হয়েছে, প্রতিটা ডেটে আপডেট কিন্তু মানুষ জানতে চায়। ডিসেম্বরে তফসিল হবে, শুধু এটা বললেই কিন্তু নির্বাচনী কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জনগণ জানতে পাবে না। আজকে যে কথাটা প্রিন্স ভাই বলেছেন যে মানুষ জনমনে এখনো বিভ্রান্তি আছে যে আসলে নির্বাচন হবে কি হবে না, হলে তাহলে কোন দিকে যাচ্ছে,
এটাকে ক্রিস্টাল করার দায়িত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের। আমি একটু গভীরে যেই জানতে চাচ্ছি, যেহেতু আপনারা বিশ্লেষণ করেন, এত পরিষ্কারভাবে প্রতিদিন বা একদিন দুদিন পর পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিক সাহেব উনি কিন্তু প্রায় কিন্তু সাংবাদিকদের সাথে কথা হচ্ছে, আমরা সেটা প্রচার করছি, নির্বাচনকে ঘিরে তাদের যে প্রস্তুতি সেই খবরগুলো আমরা প্রচার করছি, এতগুলো প্রকাশ্যে এত ঘোষণার পর সন্দেহ কেন হবে যে নির্বাচন হবে না? আপনি দেখেন, আপনি একটু আগে যার কথা বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব, উনি কিন্তু 3 দিন আগে আবার একটা কথাও বলেছেন, নির্বাচন বানচাল করার জন্য একটা গোষ্ঠী যে কোনো সময় একটা ধরেন শঙ্কার জায়গার কথা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টার স্পোকম্যান উনি যদি বুঝে থাকেন যে সংঘাত সৃষ্টির একটা প্রবণতা হতে পারে, তার মানে উনি আগাম কোনো সংবাদ পেয়েছেন, এইটা যদি ওনার মুখ থেকে বলা হয় জনমনে তো বিভ্রান্তি হবেই। ওনারা যদি জেনে থাকেন এমন হতে পারেন, তাহলে তার আগে এটাকে প্রোটেক্ট করতে হবে এবং এটা প্রতিরোধ করার দায়িত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের। যেটা প্রিন্স ভাই ইতিমধ্যে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনো রাজনৈতিক দলের পারপাস সার্ভ করবেন না, সবার পারপাস সার্ভ করবেন। তার মানে হচ্ছে জনগণের পারপাস সার্ভ করবে, জনগণের নিরাপত্তা, যেভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সেটার ব্যবস্থা করা। আপনি দেখেন রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আপনি যদি দেখেন বাংলাদেশের সবচাইতে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন, ওনার কাছে যখনই কোনো ওনার দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করছে, এই নিউজটা আসার সাথে সাথেই কিন্তু উনি দলীয় সিদ্ধান্ত নিচ্ছেন, শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের জন্য উনি কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। কাজে আমরা কিন্তু এই কথা বলতে পারবো না যে বাংলাদেশের সবচাইতে বড় দল বিএনপি সে ব্যাপারে উদাসীন। বিএনপি কিন্তু আমি যেটা দেখছি গত 1 বছর যাবত অনেক নেতা কর্মীকে বহিষ্কার করছে। আমি আপনার বক্তব্যের সম্মান রেখে বলছি যে আমরা যেমনটি জানি বা খবরে যেমন প্রচার পাই, যেমন বড় দল দেখে লোকও বেশি, চাঁদাবাজি সংখ্যাও বেশি বা কিছু ঘটনা তো ঘটছেই, সে ব্যাপারে বিএনপি সবসময় বহিষ্কার করে দিচ্ছে বা দলীয় যে সিদ্ধান্ত সেটা তো নিচ্ছেই, কিন্তু বড় দল দেখে কিন্তু চাঁদাবাজির সংখ্যা বা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রমের সংখ্যা এটাও কিন্তু বড় হয়ে যায়। আসলে আমাকে যদি এটা বলেন, চাঁদাবাজদের কিন্তু কোনো দল নেই, ওরা যখনই যে দল আসে ওরা সুবিধাবাদী, ওরা ওরা ওই দলের আশ্রয়ে প্রশ্রয়ে চলে যায়। এবং সত্যিকার অর্থে আমি যেটা ইতিমধ্যেই কয়েকবারই বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বারবার কিন্তু এই কথা বলেছেন, দলে কোনো সন্ত্রাসী এবং চাঁদাবাজদের কোনো ঠাঁই নাই। এবং আপনি দেখেন চাঁদাবাজ এবং সন্ত্রাসী, সত্যিকার অর্থে এখানে একজন বিজ্ঞ রাজনীতিবিদ প্রিন্স ভাই আছেন, উনি অনেক আগে থেকে এই প্রেক্ষাপট দেখেছেন, আমরাও দেখেছি। সত্যিকার অর্থে চাঁদাবাজদের কোনো দল নেই, ওরা দেখবেন খুব দ্রুত রং পাল্টে ফেলে। আপনি দেখেন যখনই বুঝে যে অবস্থা দৃশ্যপট বদলে যাচ্ছে, ওরাও ওদের অবস্থান পাল্টে নেয় এবং ওরা কখনো সরাসরি কখনো ওদের লেবাস পাল্টে অন্যের মাধ্যমে কিন্তু চাঁদাবাজি করে। এবং প্রকৃত অর্থে এই চাঁদাবাজ এবং সন্ত্রাসী যারা আছে বিভিন্ন এলাকায় যারা নিয়ন্ত্রণ করছে, সেটা বাস টার্মিনাল থেকে শুরু করে হাট বাজার নিয়ন্ত্রণ করছে, ওরা কিন্তু ওদের মধ্যে একটা সিন্ডিকেট আছে এবং ওরা যখনই যে দল আসে ওই দলের সাথে কিন্তু একটা সিন্ডিকেট করে এই কাজগুলো করছে। তো সত্যিকার অর্থে আমরা তখন একটা দলকে ব্লেম করতে পারি দল যদি পৃষ্ঠপোষকতা করে। আমরা কিন্তু এই 5ই আগস্টের পর সরাসরি আমি এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট, কোনো কথায় আমি এটা বলতে শুনিনি যে দল তাকে অন করছে কোনো চাঁদাবাজকে বা সন্ত্রাসকে। তা আমরা যেটা আশাবাদী এবং আমরা বিশ্বাস করি নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং প্রধান উপদেষ্টা মহোদয় বারবার এই কথা বলছেন, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার বলছেন এবং আমরা এটা বিশ্বাস করে এগিয়ে যেতে চাই। আমরা এই জনমনে তখনই বিভ্রান্তি হবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মুখপাত্র যদি এই শঙ্কা করেন এবং বলেন যে না নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে, নভেম্বরে চেষ্টা হতে পারে, সেকেন্ড উইকেন্ড চেষ্টা হতে পারে, তখন স্বাভাবিকভাবেই জনমনে একটা সংখ্যা হবে যে ওনারা যদি বুঝে থাকেন যে বানচালের চেষ্টা হবে, তাহলে কেন ওনারা প্রতিরোধ করছেন না? স্বাভাবিকভাবেই জনগণের প্রত্যাশা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আমি জনগণের প্রত্যাশা এবং নির্বাচনীয় কথা বলবো, নিশ্চয়ই আমাদের আরো বিষয় রয়েছে, একটা বিরতির সময় হয়েছে। দর্শক আপনারা দেখছেন আরআইসিলিস্টের গণতন্ত্র। এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আমরা জনগণের যে প্রত্যাশা সেদিকে এগোবো।
বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RSLST জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজকের আলোচনায় আমরা শুরুতে এই মুহূর্তে পেয়েছি আমাদের প্রিয়ভাজন যে আলোচক প্রায় আমরা যাকে পেয়ে থাকি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জনাব রিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই পর্যায়ে আমরা কথা বলছিলাম যে নির্বাচন এই সামনে রেখে যে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংঘাতগুলো তৈরি হয় সেটি নিয়ে এই বিষয়ে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাদের বক্তব্যগুলো ইতিমধ্যে প্রথম পর্বে আসলে আমরা আলোচনা করেছি। আমি যেই বিষয়টি আনতে চাচ্ছি, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন উনি আজকে প্রস্তাবের একটি অনুষ্ঠানে বলেছেন আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই, একটি সংসদ প্রয়োজন যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে। উদ্দেশ্যপ্রদভাবে নিশ্চয়ই জামাতকেই বোঝানো হচ্ছে, যেহেতু গণভোট এবং বিভিন্ন ইস্যুতে পিআর ইস্যুতে আন্দোলনটি রাজপথে জামাত নেতৃত্ব দিয়ে আটদলই করছে। আপনারা জুলাই সনদ চান না গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, এই ব্যাপারে ব্যাখ্যাটা কি হবে? আমি ধন্যবাদ। তো মানে আসলে আমাদের মানে একটা বড় রাজনৈতিক দলে তো মানে নানা মতের লোকও থাকবে এবং সেটি হচ্ছে ডিসেন্ট। হাফিজ ভাই আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ আনডাউটেডলি, কিন্তু আমি আবার ওনার এই বক্তব্যের সাথে একমত নই। পার্সোনালি আমি তার এই বক্তব্যের সাথে একমত নই। প্রবাবলি পার্টি এই বক্তব্যের সাথে একমত হবে না। কারণটা হচ্ছে যে আমরা নিঃসন্দেহে আমরা তো জুলাই সনদ চাই, আমাদের দল জুলাই সনদে স্বাক্ষরকারী একটি দল। সুতরাং যে দলটি জুলাই সনদে স্বাক্ষরকারী এবং রিলেন্টলেস এফোর্ট দিয়ে মানে মাসের পর মাস অলমোস্ট নাকি অলমোস্ট 75 দিন, 75 মাসের পর মাস বসে এফোর্ট দিয়েছে, দাড়ি কমা সেমিকোলন রিভিউ করেছে, করার পরে ফাইনালি জুলাই সনদের মানে আনুষ্ঠানিকতা হলো, স্বাক্ষরও হলো এবং এটি বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। এক্স্যাক্টলি। তো সুতরাং সেই জায়গাতে পার্টির কোনো দায়িত্বশীল নেতা যদি বলেন যে মানে দরকার নেই, তা না, নিশ্চয়ই দরকার আছে, কেন দরকার হবে না। জাতীয় সংসদ তো আমাদের ছিল মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে করতে করতে অনেকগুলো জাতীয় সংসদ ছিল এবং জাতীয় সংসদের যে চরিত্রগুলো আমরা দেখেছি, আমি যদি বলি দ্বাদশ একাদশ এবং মানে দশম জাতীয় সংসদ, ইভেন নবম যদিও বলি, সেটা কি আসলে মানে খুব ফাংশনাল আর ডেমোক্রেটিক উইন্ডো ছিল পার্লামেন্টে? নিশ্চয়ই ছিল না। এবং আমরা তো দেখেছি যে এই বিগত পার্লামেন্টগুলোতে অপোজিশন নামে সেখানে একটা ফেক অপোজিশন কাজ করতো এবং সেখানে ভোট ছাড়া নির্বাচন হতো এবং ভোটের নামে প্রহসন করা হতো। জনগণ ভোট ছাড়ে এই দেশে প্রধানমন্ত্রী হওয়া যেত, স্পিকার হওয়া যেত, কি না হওয়া যেত, এমনকি রাষ্ট্রপতি হওয়া যেত। কারণ যারা জনগণের ভোটে নির্বাচিত নন তাদের ভোটে যখন রাষ্ট্রপতি মনোনীত হন বা নির্বাচিত হন, তো সেটা টোটাল প্রসিডিউরটা নিয়ে তো কোশ্চেন, তাই না? তো এমনি একটা অবস্থায় কি জাতি ফেরত যেতে চায়? নিশ্চয়ই না। এবং ওই ধরনের একটা জবাবদিহিহীন একটি সরকার যখন দেশে থাকে, তখন সেই সরকারটি তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তার একটা লুটেরা অর্থনীতি, একটা লুটেরা প্রশাসন এবং মানে তার ক্ষমতাকে মানে পাকাপোক্ত করার জন্য দেশের যে ল এনফোর্সিং এজেন্সিসগুলো আছে সেগুলোকে দলীয় বাহিনীতে পরিণত করা, রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার জন্য গুম করা মানে অপহরণ করা, তারপর মিথ্যা মামলা আটক রাখা ইত্যাদি ইত্যাদি যে প্রসিডিউরগুলো পতিত স্বৈরাচার বছরের পর বছর করেছে, প্রায় অলমোস্ট কি বলে প্রায় 1.5 দশক, মোর দেন মানে 1.5 ডিকেডস, তাই না? তো এই ধরনের একটি ব্যবস্থা, এইটা মানুষ অপছন্দ করেছে, ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছে বলেই তো মানুষ রাস্তায় নেমেছে এবং দল মত নির্বিশেষে নারী পুরুষ মানে নানা শ্রেণী পেশা সবাই তো রাস্তায় নেমেছে। ইট ওয়াজ ফ্লাডেড বাই দ্য অল মানে কি বলে অল ক্লাসেস পিপল, সব জায়গার মানুষ এত ফ্লাডেড। আপু আসছি, এত নানা শ্রেণী পেশার এত মানুষের অংশগ্রহণের একটা গণ-অভ্যুত্থান, এটা কিন্তু অতীতে কখনো হয়নি। আই মাস্ট সে, আমি খুবই বালক বেলার স্মৃতি যদি বলি, মানে কৈশোর উত্তীর্ণ বালক বেলা যদি বলি, 69-এর কথা আমার স্পষ্ট মনে আছে। স্কুলে পড়া অবস্থাতে আমরা মানে আপনার এই যে দেশ ও কৃষ্টি বই বাতিল করো, এই সমস্ত নানান স্লোগান দিয়ে বড় ভাইদের পেছনে আমরা মিছিল করেছি। আচ্ছা, ভালো কথা, মানে আমাদের হাফ প্যান্ট পরা বয়স, সেটা আবার একটু বলে নেওয়া ভালো, করেছি, সক্রিয় অংশগ্রহণ করেছি। আবার নাই, ওনার এর আগের পার্টে অনেক আলোচনা করেছেন, আমি একটু বলি। আচ্ছা, নয়তো আবার আপনার পয়সা হালাল হবে না। আচ্ছা, 69 সালের গণঅভ্যুত্থানের কথা বললাম,
তারপরে আপনার এরপরে যদি বলে ৭৫ সালের সামরিক মানে কি বলে আপনার যেই সিপাহী জনতার অভ্যুত্থানের কথা যদি বলি, সেটাও প্রত্যক্ষ করেছি। ৯০ সালের গণঅভ্যুত্থানের পটভূমি প্রেক্ষাপটের মধ্যে তো আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তো সব কিছুতে মিলিয়ে এই সমস্ত মানুষের অংশগ্রহণ ছাপিয়ে তুলেছিল ২৪-এর গণঅভ্যুত্থান। এই যে একটা আকাঙ্ক্ষা প্রত্যাশা, প্রতিটি পরিবর্তনের লড়াইতে মানুষের আকাঙ্ক্ষা থাকে, প্রত্যাশা থাকে, এটা সত্য। যদিও আমাদের সেই আকাঙ্ক্ষা প্রত্যাশাগুলো বারবার হোঁচট খায়, বারবার ঝরে পড়ে, এটা অত্যন্ত সত্য। এবং আমরা মানে খুবই হতাশাগ্রস্ত হই আমাদের নাগরিকেরা। কিন্তু এবার যে ঘটনাগুলো ঘটেছে, একটা ভালো ভোট, একটা ভালো গণতান্ত্রিক ব্যবস্থা, একটা জবাবদিহিমূলক সরকার, তাই না, লুটের অর্থনীতির বিরুদ্ধে মানে কি বলে আপনার একটা গণ অর্থনীতি, মানে গণ কথাটা এই কারণে বলি যেখানে মানুষের উৎপাদনমুখী রাজনীতির কথা তো আমার দল বলে। তো সেই ধরনের একটি প্রক্রিয়ার মধ্যে মানুষের অংশগ্রহণ সব কিছুতে, সেই জায়গাটাই তো মানুষ যেতে চায়। তা নাহলে এত ত্যাগ, এত এই যে হাসিনার মানে যে হত্যাকাণ্ডগুলো চল, ১৩৪টি শিশুকে হত্যা করেছে ৩৬ দিনে ২৪ সালে। এটা কি শুধুই মাত্র একটা পার্লামেন্ট, শুধুই মাত্র কিছু লোকের এমপি হওয়া, শুধুই কিছু মানুষের মন্ত্রী হওয়া, প্রধানমন্ত্রী শাসন মানে একটা মানে অর্থাৎ বলে না এক্সের সরকার ওয়াই সরকার, বিদেশে যেমন বলে ট্রাম্প সরকার, বাইডেন সরকার, এটা না। এখানে একটা গুণগত পরিবর্তন দরকার। মানুষ সেই যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিয়েছে সেটাকে মাথায় ধারণ করতে, সেটাকে আমি বলতে চাই যে আমাদের পার্টি অন্যান্য দলগুলো মিলে, সবাই মিলে যে জুলাই সনদের কথা বলেছেন, হিস্ট্রিক্যালি জুলাই ডিক্লারেশন যদি আমি বলি, অফকোর্স সেটা একটা মূল্য আছে, সে প্রায়োগিক মূল্য আছে, আবেগের মূল্য আছে, এবং ফিলোসফিক্যাল মানে আপনার ইম্পর্টেন্স, ভ্যালু, এবং একটা প্রমিসেস, অনেকগুলো প্রতিজ্ঞা জাতির সামনে, মানুষের সামনে, যারা জীবন দিচ্ছেন তাদের পরিবারগুলোর সামনে। এটা একেবারে ছোটোখাটো মানে হেলাফেলা করার মতো বিষয় না। এবং সেটাকে উই উইল হ্যাভ টু অ্যাডিয়ার টু অল দোজ কমিটমেন্টস, এবং সেগুলো পরবর্তী সরকারের যারা থাকবেন, পার্লামেন্টে যারা থাকবেন, তারা সেগুলো অনুসরণ করবেন এবং ভবিষ্যতে আরও এগিয়ে নেবেন। যদিও একজন নাগরিক আমার আরও আকাঙ্ক্ষার বিষয় ছিল, অনেক আকাঙ্ক্ষার বিষয় যেগুলো হয়নি। অর্থাৎ পার্লামেন্টের, আমি দুটো সেকেন্ড বলে দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে আমি যেটা চাইতাম, যদি আমি অংশগ্রহণ করতাম, আমি বলতাম যে পার্লামেন্টের মেম্বারশিপটা ইটস এ ফুল টাইম জব, ইটস নট এ পার্ট টাইম জব, এটা অ্যামেচার জব না। এখানে বেতন পান, এখানে ডিউটি ফ্রি গাড়ি নেন, তারপরে ডিউটি ফ্রি তো প্লটে না, কম দামে গরিবের জমি মানে হুকুম দখল করার পরে রাষ্ট্র আপনাকে কম টাকায় আপনাকে প্লট দেয়, অনেক ফ্যাসিলিটিস পান। কিন্তু আপনি সন্ধ্যার সময় যায় মানে ঘর্মাক্ত ক্লান্ত হয়ে আপনি পার্লামেন্টে যান, তারপরে কিছু শোনেন না। এখানে বৃদ্ধ রিজু ব্যক্তিত্ব, অনেক লোক ডেলিভারি করতে পারে না, এই জাতীয় লোকগুলো পার্লামেন্টে যায়, তারা মানে প্রসিডিং জানে না, বোঝে না। এগুলো তো পরিবর্তন দরকার, সোজা কথা। আমরা যা বুঝি মানে মেম্বার অফ পার্লামেন্ট, আমরা তাদের আইন নতুন বাংলাদেশে নিশ্চয়ই নতুন একটি নির্বাচন এবং নতুন একটি পরিবর্তন সবাই আসলে আমরা দেখতে চাই। আমার একটা বিরতি নিতেই হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন আরএস সেলেস্টের গণতন্ত্র। আমরা আরো একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরএস সেলেস্টের গণতন্ত্র। আমরা সরাসরি অনুষ্ঠানে এবং আলোচনায় চলে যেতে চাচ্ছি। এই মুহূর্তে আমি রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আমার খুব সহজ প্রশ্ন, যেহেতু আমরা সংঘাতের রাজনীতি নিয়ে কথা বলছিলাম এবং নির্বাচনমুখী দায়িত্বশীলতার জায়গায় রাজনীতিবিদরা এখন কি করতে পারেন, তার পরবর্তী যে ভূমিকাটা সেটি কি হতে পারে? না, আমি আমার প্রথম আলোচনার ধারাবাহিকতা এবং সংঘাত এটা এবং ভোটের দিকে যাওয়া দরকার সেইটা বলেই আপনার ওই পয়েন্টটা আমি যুক্ত করি। প্রথম কথা, একটু যদি প্রথম দিকে দর্শকরা আমাদের কথা শুনে থাকেন, প্রথম পার্টে যেটা বলেছিলাম, অ্যাকচুয়ালি যদি বলেন প্রশাসনকে আজকে থেকে মানে স্পিডটা বুঝবেন, সরকার এটা করুক যে সে আইন শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স করছে এবং মানে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে গেছে। মানে আমি মানুষের আস্থা ফিরে আনতে গেলে যে ইলেকশনটা হচ্ছে, তাহলে এটা তাকে দেখাইতে হবে। তো সেইটা তো যদি এইখানে হজবড়া থাকে তাহলে মানুষের কোশ্চেন আসবে। এটা হচ্ছে যে উনি যে কথাগুলো বলেছেন যে সরকারের পক্ষ থেকে যে কথাগুলো আসবে তার লোকের, এইটা যেন কোনো ধরনের কনফিউশন সৃষ্টি না করে। কনফিউশন সৃষ্টি হচ্ছে কেন? সরকার ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলো বলে পরিচিত যারা, এই যে ধর্মভিত্তিক দলের কথা বললে নতুন দল, এমন কথা বলে মানুষ মনে করছে যে আলটিমেটলি নির্বাচন
প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, যথাসময় হবে না। সুতরাং এই কাজগুলো করা একটা খুব জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, কারণ আমাদের নির্বাচনের পথে হাঁটা ছাড়া কোনো পথ নেই। এখন ধরেন আমাদের পার্লামেন্টে তো বলাই আছে যে আমাদের পার্লামেন্ট সদস্যদের প্রধান কাজ হবে আইন প্রণয়ন করা, রাষ্ট্রযন্ত্র রক্ষণাবেক্ষণ করা, স্থানীয় সরকার তার কাজ করবে, এখানে বিকেন্দ্রীভূত কোনো কাজ হয় না। আর পলিটিশিয়ানরা, জেনুইন পলিটিশিয়ানরাই তো পার্লামেন্টে মেম্বার হওয়া উচিত। এমনকি স্থানীয় ধরেন জেলা পরিষদের মেম্বার অন্য যারা হবে তারাই দায়িত্ব পালন করবে, সরকার তাদের জন্য যা করার করবে। এইখানে কেন যে ফ্রি গাড়ি কেন থাকবে, বাতিল করতে হবে কেন? তারা এই যে প্রতি বছর বছর হিসাবের খবর দেবেন না কেন? তারা নিজে বা আত্মীয় স্বজন ব্যবসার মধ্যে থাকবেন। এই সমস্ত জায়গাগুলো জরুরি সংস্কারের জায়গায় আসতে হবে। লাস্ট কথা একটা বলি, সময় নাই বলেই আমি বলছি, ওই যে বললেন আগামী নির্বাচনকে ধরে রাজনৈতিক দলগুলো, আমি তো মনে করি এই যে সনদ, ওই কথাটা আমি প্রথম পার্টে বলেছি, খালি রিপিট করি, আমরা জনগণের সামনে আলাপ আলোচনায়, এই যে মিডিয়ার কল্যাণে আলোচনার মধ্যে দিয়ে অঙ্গীকার কিন্তু জনগণের কাছে আমরা অলরেডি বলে দিয়েছি। সুতরাং জনগণই জাজ করতে পারবে, সেইটা বিবেচনায় রাখতে হবে। এবং নিশ্চয়ই কেউ কারোর জায়গা থেকে আমরা সরব না, বরঞ্চ এখন আরেকটা কাজ বাড়তি এখন করতে পারি আমরা, নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন উদ্যোগ গ্রহণ করুক। যদিও তারা এখনো ভালো সংস্কারের জন্য কি নির্বাচন করতে হবে সেটা তারা করে নাই, মানে ভোটে দাঁড়ানো, ভোট দেওয়ার সম অধিকার তারা করে নাই, সেইটাও করুক। সাথে সাথে রাজনৈতিক দলগুলো, আমরা নির্বাচনকালীন সময় শুধু আরপিওতে লেখা থাকলে হবে না, আমরা কে কি ভূমিকা পালন করব না করব, করা উচিত। এবার আসেন আমরা অঙ্গীকারাবদ্ধ হই, তাহলে সেটাও যদি জাতির সামনে আমরা সামনে নিয়ে আসতে পারি, আগামী নির্বাচনে হয়তোবা আমরা আরও ভালোভাবে সম্পন্ন করার জন্য এই কাজটা কিন্তু করতে পারবো। সেই কাজের দিকেই বরঞ্চ এখন দ্রুততম সময়ে এবং ক্ষিপ্রতার সাথে সবাইকে মনোনিবেশ করা দরকার বলেই মনে করি। তাহলে আমরা হয়তো যথাসময়ে নির্বাচন করতে পারবো, এবং যে অপশক্তি সে সরকারের ভেতরে থাকুক, আমাদের মধ্যে থাকুক, আর বাইরে থাকুক, দেশি বিদেশি হোক, সবাইকে কিন্তু আমরা প্রতিহত করতে পারবো। আর সরকারকে একটা কথাই বলি, নির্দলীয় আচরণ যেমন করতে হবে, এই সময় তাদের করিডোর দেওয়া থেকে শুরু করে বন্দর দেওয়া, এই ধরনের রুটিন কাজের বাইরে অন্য কোনো কাজ করা আর চলবে না। এনাফ ইজ এনাফ। ডক্টর মিথিলা, আপনার কাছেও আসতে যাচ্ছি, একই প্রসঙ্গে আমি আপনার মন্তব্য শুনতে যাচ্ছি। এই যে সংঘাতের রাজনীতি বন্ধ হবে এবং আমরা নতুন বাংলাদেশে নতুন কিছু জনগণ, যেহেতু তারা তাদের সুবিধাগুলোই দেখতে চায়, যে কবে নির্বাচন হবে, কবে সংসদ বসবে, কবে আমরা আমাদের অধিকারের জায়গাগুলো এক্সারসাইজ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। সুষ্ঠু নির্বাচনের পথে সবচাইতে বড় অন্তরায় হচ্ছে সংঘাত রাজনৈতিক দলগুলোকে অবশ্যই পরিহার করতে হবে। পাশাপাশি যে কথাটা বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন ওনাদেরকেও রোল প্লে করতে হবে। এখন স্থানীয়ভাবে মাসল কার কতটা পাওয়ার আছে, পেশি শক্তি আছে, সেই প্রদর্শন না করে আসলে কিন্তু জনগণের দ্বার প্রান্তে যেতে হবে। আরেকটা জিনিস যেটা আমার কাছে লক্ষণীয় হচ্ছে, যে মেম্বার অফ পার্লামেন্টের ক্ষমতা কি এতই বেশি? নয়তো আমাকে এই একটা জিনিস খুব প্রশ্নবিদ্ধ করে, যেখানেই যাই সবাই এমপি হতে চায়। আপনি দেখেন এই যে ব্যালেন্স অফ পাওয়ার, যে ক্ষমতার বিকেন্দ্রীকরণটা খুবই প্রয়োজন। আমার কাছে মনে হয় যে মেম্বার অফ পার্লামেন্ট মনে হয় এতই ক্ষমতাধর, এমনও দেখেছি যে হয়তো ইউনিয়ন পরিষদের ইলেকশন করার যোগ্যতা নেই, সেও এমপি হতে চায়। প্রত্যেকটা এলাকায় আপনি যদি ঘুরেন, আপনার কাছে মনে হয় যে প্রত্যেকে এমপি হতে চায়। তা আমার মনে হয় যে এখানে একটা ব্যালেন্স অফ পাওয়ার প্রয়োজন, এমপির ক্ষমতার ভারসাম্য। স্থানীয়ভাবে যে আরো ইউনিটগুলো আছে, উপজেলা চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে, জেলা পরিষদ চেয়ারম্যান আছে, এখানে সিটি মেয়র আছে, এখানে ব্যালেন্স অফ পাওয়ার প্রয়োজন। আপনি দেখেন বাংলাদেশের যে এই 3 টায়ার লোকাল গভর্নমেন্ট আছে, এখানে কিন্তু দেখা গেছে যে মেম্বার অফ পার্লামেন্ট সবগুলো ইউনিটের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তো এই ট্রায়াঙ্গেল কনফ্লিক্টে দেখা গেছে যে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন মেম্বার অফ পার্লামেন্ট, এই জন্য সবাই এমপি হতে চায়। তা আমার মনে হয় এই জায়গাটাতেও সংস্কার প্রয়োজন, ব্যালেন্স অফ পাওয়ার প্রয়োজন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। তাহলে সবার মাঝে যে টেন্ডেন্সিটা সবাই এমপি হতে চায়, সেটা আমার মনে হয় থাকবে না। সত্যিকার অর্থে মেম্বার অফ পার্লামেন্ট কে হবেন? যিনি আইন প্রণয়নে, ন্যাশনাল পলিসি ফর্মুলেশনে, ন্যাশনাল ডেভেলপমেন্ট পলিসি ফর্মুলেশনে কন্ট্রিবিউট করতে পারবেন, তারাই কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হবেন। স্থানীয়ভাবে স্থানীয় নেতা হওয়ার মতো যিনি যোগ্য, তিনি যখন দেখি যে উনিও এমপি হতে চায়, এই প্রবণতাটা থেকে বেরিয়ে আসতে হলে আমার মনে হয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন, যেটাকে আমরা বলি ডিসেন্ট্রালাইজেশন প্রসেস। সেটা কিন্তু অন পেপার সিন্স ইন্ডিপেন্ডেন্স হয়েছে, ইন প্র্যাকটিক্যাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেটা আমার মনে হয় এই জুলাই সনদেও আমি জানি না কতটুকু আছে, এইটা খুব প্রায়োরিটি বেসিসে প্রয়োজন। এবং আমার মনে হয় নির্বাচনী ম্যানিফেস্টোতেও বড় দলগুলো থেকে শুরু করে সবারই সুস্পষ্টভাবে থাকা প্রয়োজন বলে আমি মনে করি।
ধন্যবাদ আপনাকে। ডক্টর রিপন, আমি আপনার কাছে আসতেই চাই। আজকে আরও আপনার দলের পক্ষ থেকে আরও দুজনের বক্তব্যটা উল্লেখ করে আমি প্রশ্নটি রাখতে চাই। জামাত ও এনসিপি নির্বাচন চায় না, সরকার থেকে সুবিধা নিতে চাই, কথাটি বলেছেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান, এবং উনি বলেছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সেই সাথে আরেকটি বক্তব্য এসেছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আল্লাহ, উনি বলেছেন জামাতকে নিষিদ্ধ করার একটি আহ্বান জানিয়েছেন উনি, এবং রূপ বদলালের জামাত যে বিভিন্ন সময় বিভিন্ন রূপ বদলায় এই বিষয়ে উনি কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এবং আরও কিছু বক্তব্য আছে, আমি সেগুলোতে গেলাম না, আমার আসল যে প্রশ্নটি হচ্ছে, আমরা তো সংঘাত চাই না, সবাই নির্বাচন চাই, এবং পুনঃ পুনঃ আপনি এর আগের পর্বেও যেটি বলেছেন যে নির্বাচনের পথে যাই এবং নতুন বাংলাদেশ নতুনভাবে ভাববে। আপনি নতুন একটি ধারার কথা বলেছেন যে মেম্বার অফ পার্লামেন্ট তার কিছু দায়িত্ব রয়েছে, তারা নিজেদের সুবিধাবাদ দিয়ে জনগণের কথা ভাববে। তাহলে এই জনগণের স্বার্থের কারণে আমরা কি করতে পারি যাতে করে জনগণ বিশ্বাস করে যে নির্বাচনটি ফেব্রুয়ারিতেই হবে? ধন্যবাদ আপনাকে। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হতেই হবে, পারলে আরও আগে হতে হবে, কারণ বাংলাদেশ যে সংকটের মুখে পড়ছে এবং নিত্য নতুন নানা ধরনের কথাবার্তা যেভাবে আসছে, তাতে করে আপনার মানুষ কনফিউজড হচ্ছে এবং নির্বাচনের পরিবেশ নিয়ে মানুষের মধ্যে আস্থাহীনতা আসছে। খুব সোজা কথা, গভর্নমেন্টের তরফ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তো এই জিনিসগুলো কোনো ধরনেরই আপনার ইমপ্রেশন নির্বাচনে থাকা উচিত না, দেওয়া উচিত না। আমি যেটা মনে করি, গণঅভ্যুত্থানের সময় সকল পক্ষভুক্ত সংগঠনগুলো যে লক্ষ্য নিয়ে শেখ হাসিনা সরকারকে এই দেশ থেকে ভাগিয়েছে, সোজা কথা, এটা স্বৈরাচার মুক্ত নতুন পরিবেশ তৈরি করেছে, এটা নতুন বাংলাদেশের স্বপ্ন জায়গার ভূমিটা তৈরি করেছে। আমি স্বপ্নের ভূমিটার কথা বলছি। তো সেই জায়গাটিতে পৌঁছতে হলে সবার একটা কালেকটিভ এফোর্ট দরকার হবে, এবং সেই কালেকটিভ এফোর্টের জন্য এখন যতদূর সম্ভব বাকবিতণ্ডা, কথার পৃষ্ঠে কথা বলা, এগুলো পরিহার করতে হবে, সো দ্যাট যাতে পতিত স্বৈরাচারের লোকেরা অনেক দূর থেকে আড়ালে মুচকি না হাসে। এটা চিন্তা করতে হবে সকল পার্টিসিপেটরি পলিটিক্যাল পার্টিস। আপনার ডিউরিং জুলাই আপরাইজিং তাদের ইউনিটি, জাতীয় স্বার্থে একটা নির্বাচনের লক্ষ্যে এটা থাকাটা খুব জরুরি। আমি আমরা একদম শেষ ভাগে আছি রিপন, আপনি তাহলে অত্যন্ত দুঃখিত, একদম শেষ ভাগে কথা না বাড়ে আমি শুধুমাত্র বলি যে অনেক হয়েছে, বাকবিতণ্ডা অনেক হয়েছে, আর নতুন করে বাকবিতণ্ডার লাইনে না যাই, আমরা যতদূর সম্ভব ডিফারেন্সেসগুলোকে মিনিমাইজ করি। জাতীয় সংসদ নির্বাচনের যে তারিখটি হয়েছে, মাসটি হয়েছে ফেব্রুয়ারি, একটা মোটামুটি সময়ক্ষণ ঠিক আছে, সেই ব্যাপারে অ্যাগ্রিড মোটামুটি আমরা সবাই। গণভোটের ব্যাপারে আমরা সব পলিটিক্যাল পার্টিগুলো আমরা অ্যাগ্রিড। তারপরে শুধুমাত্র আগে পরের নিয়ে প্রশ্ন আছে, কেন পরে নয় সেই ব্যাপারে আমি নিজেও অনেক জায়গায় বলেছি, আমার পার্টির মহাসচিবও দুদিন আগে বললেন, আমি বিশদ ব্যাখ্যা দিয়েছি কেন আগে হবে এবং হলে দেশের জন্য কি সমস্যা, সেগুলো বিশদ ব্যাখ্যা করেছি। আমি যেটা বলতে যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটটা একই দিনে করে আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা যাতে দ্রুত করতে পারি, বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যাতে প্রতিষ্ঠা করতে পারি এবং একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে, সেই দিকে হাঁটতে চাই। নতুন করে ক্যাওস, কনফ্লিক্ট কোনোটাই চাই না। এবং যারা আছেন সকল পক্ষসমূহকে বলবো যে আমরা আমাদের বাক সংযম করি এবং নিশ্চয়ই আমরা সুষ্ঠু নির্বাচনের দিকে আশাবাদী যে রাজনীতিবিদরা একটা সমঝোতাতে অবশ্যই পৌঁছাবেন। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে রুহিন হোসেন প্রিন্স, আপনি যুক্ত ছিলেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের RSLT জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে কথা বলছি। ধন্যবাদ সবাইকে সাথে রাখার জন্য।